বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদার গল্প। অনেক দিন আগের কথা। একালে সে জিনিস শুনলে ভাববে গল্প কথা বুঝি, কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম। তখন ওরকম সম্ভব ছিল। যাক, আসল গল্পটা বলি। আমার তখন বয়স 20-21। এক হারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তি রাখি, খেতেও পারি খুব। বোস সবাই নামখরা খাইয়েছিলেন সেকালের আমার পিতামহ, তোমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায়। সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে। তার ডাক নাম ছিল নিমাই। আষাঢ় মাসের শেষ, ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন, সুতরাং 22 বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বড়দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন। পাড়া গাইয়ে যাওয়া হয়ে থাকে। গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলে। একদিন দাদা এসে বললেন, খালপাড়ের জমিটা মৌরসি চাইছে একজন, বেশ মোটা সেলামি, দিবি? আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম। আমার চেয়ে বয়স বড়, অথচ তার বুদ্ধি এরকম। কে এমন সুপরামর্শ দিয়েছে কি জানি। বললাম, কত সেলামি দিচ্ছে? 15 টাকা বিঘে। জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে। তাতে কি, এখন 70-80 টাকা হাতে আসবে। আমার ওতে মত নেই দাদা। এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বলেন না। মার সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন, নিজের জমি যাহা খুশি করবেন, এতে কার কি বলবার আছে ইত্যাদি। আমরা চাষিবাসী গৃহস্থ, ধান ছাড়া অন্য আয় নেই, জমি ছাড়া অন্য সম্পত্তি নেই। আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়। দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না, 1 পয়সা সাহায্যও করলেন না। আমি ভেবেচিন্তে মুস্তফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম। মুস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ। কিন্তু আমার আর তখন কোনো উপায় ছিল না। কাজী সাহেবের বাড়ি বেশ 2 মহলা কোঠা, বাইরে লম্বা বৈঠকখানা। কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিলেন। আমায় দেখে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? তারপর আমার পরিচয় পেয়ে বললেন, ও, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি? তা কি মনে করে? আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার। রোয়ার খরচ নেই কিছু হাতে। টাকা হবে না কাজী সাহেব, না দিলে আমার কোনো উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তা রোদ্দুরে হেঁটে এসেছি। আমার দাদা মানুষ নন, তিনি কিছু দেখাশোনা করলে আজ এই কষ্ট হয় আমার। ধান রোয়া না হলে সারা বছর চালাবো কী করে বলুন? কাজী সাহেব বললেন, আপনাকে এখানে আহরাদি করতে হবে। ছেলে মানুষ, এতখানে হেঁটে এসেছেন, এমন সময় বাড়ি ফিরে যাবেন সে হবে না। আমাদের প্রজা আছে, একঘর নাপিত, এই পাশেই বাড়ি তাদের। গোয়ালে রান্নাবান্না করুন, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। তারাই জল টল তুলে দেবে। নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি। আহারাদি করে সুস্থ হন, ওবেলা কথাবার্তা হবে। স্নান সেরে আসুন দিঘি থেকে। দিব্যি সরু চালের ভাত, কই মাছের ঝোল, গাওয়া ঘি, টাটকা দুধ, মর্তমান কলা, আখের গুড়ির পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাধা হলো। কাজী সাহেবের আতিথ্যের ও সৌজন্যের জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর। তিনি সে কথায় কান্না দিয়ে বললেন, কত টাকা হলে জমি রোয়া হয়? কত বিঘে জমি? বললাম 11। হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন, যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন। লাঙল গরু কিনুন, পরের লাঙলের ভরসায় চাষ চলে না। হাতিয়ার না থাকলে কি লড়াই হয়? আমি বললাম, টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে এখন অন্তত 100 টাকার দরকার। আচ্ছা, যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে আসবেন সেদিন এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, আজ নয়। বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে, খুব ভদ্রলোক তো ওরা। আমার 2 গাছা বালা আছে, বাধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আয়। আমি বললাম, বেশ কথা মা। সেই টাকা ফেরত দিতে গিয়ে
কাজী সাহেব গরু কিনবার জন্যে আমায় 100 টাকা ধার দিলেন। আবার আমায় বললেন, আজ 33 বছর লোককে টাকা আর ধান কর্জ দাদন দিয়ে আসছি। এই আমাদের 7 পুরুষের ব্যবসা। যে মহাজন খাদক চেনে না সে মহাজন নয়। আপনি টাকা নিয়ে যান, দলিল দিতে হবে না। এইভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলা 1282 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। পাকি ওজনের গাওয়া ঘি। এই গ্রামে বসেই 12 আনা সের কিনেছি, দুধ 16 টাকায়। সেই সব এখন বললে রূপকথা বলে মনে হবে। গ্রামে পীতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। সে বললে, বাবা ঠাকুর, গঙ্গাপাড়ে একটা হাট আছে, সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলাম, চলুন সেখানে, আমিও যাব। মার সম্মতি নিয়ে পীতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম। সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই 100 টাকা। গেজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পীতাম্বরের পরামর্শে। তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল। মা পীতাম্বরকে তুলসী গাছ চুইয়ে দিব্যি করিয়ে নিলেন, সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথাও না যায়। মা জানতেন না এই যাত্রার কি পরিণাম, কেই বা জানত। আজও ভেবে আশ্চর্য হয়ে যায়, এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার 22 বৎসরের জীবনে। চাদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ। বেলা 2টার সময় খেয়ায় গঙ্গা পার হলাম। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, এখান থেকে ক্রোশ 4 দূরে একখানা গ্রাম আছে, সেখানে আমাদের স্বজাতির বাস আছে অনেক। সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন? তখন আমার জোয়ান বয়স, বললাম, খুব। পীতাম্বর বললে, তবে চলুন বাবা ঠাকুর। সন্ধ্যার অন্তত ঘণ্টাখানেক পরে আমরা সেই গ্রামে পৌঁছে গেলাম। 60 বছর আগের সেই সব কথা আজও বেশ মনে আছে আমার। আমাকে দাঁড় করিয়ে রেখে পীতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল। আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে। পীতাম্বর আর ফেরে না। আধ ঘন্টা পরে দেখি পীতাম্বর এসে ডাকছে, আছেন নাকি বাবা ঠাকুর, চলুন। তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে। মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডীমণ্ডপ হবে। এক পাশে কতকগুলো বিচালি, অন্যদিকে ধানের বস্তা। একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটির মেঝেতে, তার উপর অস্পষ্ট অন্ধকার, আলো নেই। বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিলে না আমাদের। পীতাম্বরকে বললাম, দেশলাই জালি, একবার দেখে নিই সাপকোপ কোথাও আছে কিনা। এমন বাড়িতেও নিয়ে এসেছো তুমি? বাবু, এ রার দেশ, বড় খারাপ জায়গা, বিদেশি মানুষকে জায়গা দেয় না। এরা বোধহয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি। কোনো রকমে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে। শাকমুড়ি বলে একটা ছোট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম। আগের রাত্রে অনাহারে আছি, তার উপর আমার জোয়ান বয়সের খিদে। আতসের চিড়ে আর আতসের দই, পোয়াটা গুড় ও 1 ছড়া কলা এক একজনে চক্কের নিমেষে উড়িয়ে দিলাম। পীতাম্বরের মহৎ দোষ ছিল, তামাক খেতে বসলে সে হঠাৎ উঠত না। মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলোই। এদিকে বেলা পরে আসতে আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম। মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি। বেলা যখন বেশ গড়িয়ে এসেছে, তখন উপর দিক থেকে খুব মেঘ করে এলো। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, আগে সিজে ডুমুর দ বলে গ্রাম, অনেক বামুনের বাস, কিন্তু জায়গাটাতে যাব কিনা তাই ভাবছি। কেন? বিখ্যাত ডাকাতের জায়গা, বামুনরাই ডাকাত। গঙ্গা দিয়ে এক সময় বিদেশি মাল বোঝায় নৌকো যাওয়ার উপায় ছিল না, আজকাল তেমনটা নেই। তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই, সঙ্গে অতগুলো টাকা। গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরের মাঠে থাকার চেয়ে। মাঠের মধ্যেও ডাকাতি করে নিতে পারে তো। চলো, কোনো ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নেই। কিন্তু বাবা ঠাকুর কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুর দ জায়গা ভালো না। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3টি ব্রাহ্মণ বাড়ি গেলাম, কিন্তু কেউ জায়গা দিল না। আমরা বাইরে রোয়াকে শুয়ে থাকতে চাইলাম, রাত্রে কিছু খাবো না বললাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করলে না। অবশেষে একটা দেউরিওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন।
আমায় বললেন, কে? আজ্ঞে আমাদের বাড়ি এখানে নয়। এখানে কি মনে করে? বিদেশি লোক, রাত্রে একটু থাকবার জায়গা খুঁজছি। তোমরা? আজ্ঞে ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ উপাধি কি? রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ উপাধি রায়। বৃদ্ধ একবার আমার আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রেখে বললে, এসো বাপু, সঙ্গে কেউ আছে, তাকেও ডাকো। এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে, কিন্তু পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরানা আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হলো। নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই। এখানে যদি এরা টাকার জন্যে আমাদের খুন করে পুঁতে রাখে, তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে দুমহল পার হয়ে তৃতীয় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো। মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না। চটা ওটা একটা খুব বড় রোয়াকের একপাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়েছে। আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে থাকে। সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকলো। পীতাম্বর চাপা গলায় বললে, বাবা ঠাকুর, এ কীরকম জায়গা? চলো সরে পড়ি। আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে। বললাম, বনেদি গেরস্থ, অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন, কোনো ভয় নেই। একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে, তোমার সঙ্গের লোকটি কি জাত? গোয়ালা? বেশ, ওকে এই পেছনের পুকুর থেকে এক ঘড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্যে। আমার বাড়িতে লোকের অভাব। আমি বললাম, যাও পীতাম্বর। পীতাম্বর দেখি আমায় চোখ টিপছে। আমি ধমক দিয়ে বললাম, যাও না, বসে কেন? অগত্যা সে চলে গেল। আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে। পীতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি। এমন নির্বোধ নই আমি। খুব সতর্ক হয়ে রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি নে। কাউকে বিশ্বাস নেই এখানে। প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুর দ। বৃদ্ধ দেখি আবার আসছে। আমি উঠে দাঁড়ালাম। ওর হাতে লুকোনো সরকি নেই তো? উঠে দাঁড়ালে তবুও ছুট দিতে পারবো। বৃদ্ধ বললে, দাঁড়িয়ে কেন, বসো বসো। তোমাদের বাড়ি কোথায় বললে? আগে সনাতনপুর, নদে জেলা। বাপের নাম কি? ভূষণচন্দ্র রায়। কী করো, বয়স কত? ছেলে মানুষ বলে মনে হচ্ছে। বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্নও করলে হঠাৎ। বললে, গায়ত্রী মন্ত্র বলো তো। ব্যাপার কি? বৃদ্ধ পাগল টাগল নয় তো? রাত্রিটা কাটলে বাঁচি। কি করি, আবৃত্তি করে গেলাম গায়ত্রী। একটু পরে জল নিয়ে পীতাম্বর ফিরে এলো। আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম। রাত্রের আহারাদিও শেষ হলো। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার একপাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিলে। বিছানায় সবে শুয়েছি, এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন। স্ত্রীলোকটির রং বেশ ফর্সা, বয়স 40-এর কম নয়। হাতে মোটা সোনার বালা, পরনে রাঙাপাড় শাড়ি, আমার মায়ের বয়সী। দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম। উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে। তিনিই বললেন, না না থাক, তুমি শোও। বড্ড কষ্ট করে এসেছ, কিছু খাওয়া তো হলো না, কী বা ঘরে আছে। এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন, যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয়ই খারাপ। তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন, কেমন, পছন্দ হয়? স্ত্রীলোকটি বললেন, সে কথা এখন কেন, বাছা ঘুমোক, চলো আমরা যাই এখন। ওরা চলে গেলে আমি ভাবলাম, পীতাম্বরকে ডাক দেব নাকি? কি ব্যাপার এদের? নরবলি টলি দেবে না তো আমায়? পছন্দ কিসের হবে? রাত্রি বোধ হয়ে কাটল না। সকালে পীতাম্বরকে ডাক দিয়ে বললাম, চলো সকালেই বেরোনো যাক। তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর। একটা কথা বলবো কি? কাল আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজখবর নিলেন। আপনার বাড়ি কোথায়, কে আছে, অবস্থা কেমন, কিসে চলে, সে অনেক কথা। এই জায়গা ভালো নয়, এখনই এখান থেকে যাওয়া ভালো। বৃদ্ধ কিন্তু পিড়াপিড়ি করতে লাগলেন। কাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, আজ এখানে থাকতেই হবে। আমার সঙ্গে নাকি তার একটা কথা আছে। কি কথা? আহারাদি করে নাও, ও বেলা হবে এখন সেসব। বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলো মনে হলো। বৃদ্ধ পিছন ফিরতেই পীতাম্বর আমায় এসে চুপি চুপি বললে, বাবা ঠাকুর, বড় বিপদ। কিরে? এরা ডাকাত, সদর দেউড়ি বন্ধ করে দিয়েছে।
টাকার সন্ধান পেয়ে গিয়েছে, বাইরে যেতে দেবে না। সত্যি? দেখে আসুন নিজের চোখে সদর দেউড়িতে তালা লাগানো। কথাটা কিন্তু আমার মনে লাগলো না। রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারত, তার জন্য দিনমানে দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা পাবে কেন? পীতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে, 80 বৎসরে সাবালক হয় না। রাত্রের সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললেন, বাবা, কুয়োর জল তুলে দিচ্ছি, বেশ করে নিয়ে নাও, কিন্তু এই বেলা কিছু খেয়েও না যেন। আশ্চর্য হয়ে বললাম, খাবো না কেন মা? এ নিশ্চয়ই নরবলি না হয়ে যায় না। স্ত্রীলোকটি বললেন, মা বলে ডেকেছ তো, তাহলেই হয়ে গেল, কর্তার কাছে সব শুনো। বলতে বলতে বৃদ্ধ এসে হাজির। বললে, সোজা কথা বলি শোনো, আমার একটি নাতনি আছে, সেটিকে তোমায় বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে, কোনো অনিষ্ট হবে না তোমার। মেয়ে কানাখোরা নয়, দেখলেই বুঝতে পারবে। তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এই সম্বন্ধ স্থির করেছি। আমার সামনে বজ্রপাত হলেও বোধ হয় তত আশ্চর্য হতাম না। বিয়ে করতে হবে, সে কেমন কথা? বললাম, সে কি, তা কেমন করে হয়? কেন হবে না? তোমরা আমাদের এই পাল্টি ঘর, মেয়ে ভালো। তোমার অমতের কারণ কি? গহনাপত্র সবই দেওয়া হবে। আজ্ঞে তা হয় না। বৃদ্ধের মুখ চোখের ভাব বদলে গেল। হঠাৎ অত্যন্ত কর্কশ রুক্ষস্বরে বলে উঠল, তা হয় না? তা হতে হবে। আমি কে জানো? আমার নাম ঈশ্বর রায়। আমার নামে সিজে ডুমুর দ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরথরি কাঁপত একদিন। বিয়ে না করে এখান থেকে যাবার জো নেই তোমার। দেউড়িতে চাবি দেওয়া, ঘাড়ে ধরে বিয়ে দেওয়াবো, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে। গোফধারই ওঠেনি। চোখরা কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল নেই? আমি কাঠের পুতুলের মতো বসে রইলাম। বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বললে, যাও জগদ্ধাত্রীকে নিয়ে এসো। স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মৌর চোখের সামনে। যেমনি গড়ন তেমনি লম্বা, তেমনি রং। নামেও জগদ্ধাত্রী, রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এরপরে গল্প খুব সংক্ষিপ্ত। এই মেয়েই তোমাদের ঠাকুরমা জগদ্ধাত্রী দেবী, পুণ্যবতী। শীতের সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কতকাল। তোমাদের বাপ তখন 6 বছরের। আর সে ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর। গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন, কিন্তু কারোর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে। তখন তামাকের নলটায় একটু জোরে টান দিয়ে বললেন, আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু জেনো এটা সত্যি। বুড়ো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার লাভ কি বলো?